আমার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈশ্বিক এই অবস্থার কারণে তোমাদের সাথে প্রত্যক্ষভাবে দেখা সাক্ষাৎ হচ্ছে না, যার কারণে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা তোমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এবং আমাদের যে অধ্যায়গুলো আলোচনা করার প্রয়োজন বা ক্লাস নেওয়ার দরকার ছিল, সেইগুলো এখন আমরা একটু একটু করে এই প্রযুক্তির মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। গতদিন প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের প্রথম অংশের থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। আজকে সেই থিওরিগুলোরই গাণিতিক অংশ বা সাধারণত সমস্যা বলি, যেগুলোকে বলি আমরা, সেই সমস্যাগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। এবং এই গাণিতিক সমস্যা সংক্রান্ত বা প্রথম অংশ যেটা আলোচনা করা হয়েছিল তার আলোকে যে উদ্দীপক এবং অবজেক্টিভমূলক কোশ্চেনগুলো হয়, তার একটা নমুনা আমি আমার ফেসবুক পেজে অ্যাটাচমেন্ট দিয়ে দেবো। আমার স্টুডেন্ট যারা আছো তারা তোমরা এগুলো দেখবে এবং সেখান থেকে কোনোরকম কোনো সমস্যা বা বুঝতে অসুবিধা হলে তুমি আমার ফেসবুক পেজে প্রশ্ন রাখবে, আমি সেখান থেকে তাদের সেগুলোর উত্তর দেব। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি পদার্থের গাঠনিক ধর্মের প্রথম অংশের গাণিতিক সমস্যাবলী। গাণিতিক সমস্যাবলীর মধ্যে এখানে প্রথমে পড়ে যেটা, সেখানে আমাদের হিসাব করতে হয় বল, মানে প্রযুক্ত বল এফ। তো প্রযুক্ত বল বলতে এখানে সাধারণত প্রযুক্ত বলের যে জিনিসটা আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে কোনো বস্তুর উপরে কি পরিমাণ ভর প্রয়োগ করা। ভর প্রযুক্ত হলে সেই ভরটা তার উপরে ওজন হিসাবে কার্যকর হয় এবং সেই ওজনটাই হলো আমরা এখানে বল হিসাব করে থাকি, অর্থাৎ F ইজ ইকুয়াল টু mg। আর এখানে এই চ্যাপ্টারের মুখ্য বিষয় ছিল আসলে বিভিন্ন ধরনের গুণাঙ্ক, স্থিতিস্থাপকতা এবং স্থিতিস্থাপক গুণাঙ্ক যেগুলো ছিল, সেই গুণাঙ্ক বিষয়গুলোকে নিয়ে আলোচনা করলে সেই আলোচনার যে সূত্র, সেই সূত্রের সমস্যাবলীগুলোকে তুলে ধরা হবে। তো সেটা হিসাব করতে গেলে এরপরে আসে যেটা, সেটা হলো পীড়ন। পীড়নের সংজ্ঞা আমরা গতদিন আলোচনা করেছি, আজকের গাণিতিক অংশ দেখব আমরা। তো পীড়ন সাধারণত প্রকাশ করা হয় যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, অর্থাৎ পীড়ন হিসাব করতে গেলে আমাদের দরকার হবে বল এবং ক্ষেত্রফল। তো বল সমান আমরা জানি কি mg, আর ক্ষেত্রফল বলতে আমরা বুঝি কোনো বস্তুর কি যে ক্ষেত্রফল, সেটা সাধারণত পাই আর স্কোয়ার এককে প্রকাশ করা হয় এই পাই আর স্কোয়ার দ্বারা। তাহলে পীড়ন সমান হচ্ছে mg বাই পাই আর স্কোয়ার বা f বাই a। এরপর আছে বিভিন্ন ধরনের বিকৃতি, যেটা বিভিন্ন ধরনের বিকৃতি, যে কোনো ধরনের বিকৃতিই হোক না কেন, সেটা দৈর্ঘ্য বিকৃতি হোক, আয়তন বিকৃতি বা কৃন্তন বিকৃতি, প্রতি ক্ষেত্রেই আমরা যেটা লক্ষ্য করব বিকৃতি হিসাব করতে গেলে, সেটা হচ্ছে যে তার কি পরিমাণ আদি অবস্থায় মাত্রাটা ছিল। অর্থাৎ যদি দৈর্ঘ্য হয় তাহলে আদি দৈর্ঘ্যটা কত ছিল, যদি তার আয়তন হয় তাহলে আদি আয়তনটা কত ছিল, যদি সেটা কৃন্তন বিকৃত হয় তাহলে আদি অবস্থানটা কেমন ছিল, সেই আদি অবস্থান এবং তার বল প্রয়োগের ফলে অর্থাৎ পীড়ন প্রযুক্ত হওয়ার পরে সেই পরিবর্তিত আয়তন কত হলো, এই দুয়ের অনুপাতটা হচ্ছে বিকৃতি। আমরা উদাহরণ হিসাবে যদি এখানে শুধু দৈর্ঘ্য বিকৃতির একটু সমীকরণটা দেখি, তাহলে দেখা যাবে যে দৈর্ঘ্য বৃদ্ধি L ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য L। যদি আমরা আয়তনের মাধ্যমে দেখি তাহলে হচ্ছে এই স্মল ভি, যদি আমাদের আয়তন বৃদ্ধি বা হ্রাস হয়, আমাদের আদি আয়তন হলো ভি। তাহলে দেখা যাচ্ছে যে এটা একই জাতীয় দুইটা রাশির অনুপাত, এই জন্য বিকৃতির কোনো একক হয় না। আমরা গুণাঙ্ক হিসাব করতে যদি যাই, গুণাঙ্ক, তাহলে সেক্ষেত্রে গুণাঙ্ক বলতে আমরা হুকের সূত্র থেকে যেটা পাই,
যে স্থিতিস্থাপক গুণাঙ্ক সমান হচ্ছে পীড়ন বাই বিকৃতি। পীড়ন বাই বিকৃতি। তো যেহেতু এখানে হচ্ছে বিকৃতির কোনো একক নেই, তাহলে পীড়নের এককই গুণাঙ্কের একক। গুণাঙ্ক বলতে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ককে বোঝাচ্ছি, এবং এই স্থিতিস্থাপক গুণাঙ্ক হচ্ছে 3 প্রকারের হবে। কেননা পীড়ন 3 প্রকার, বিকৃতি 3 প্রকার। তাহলে পীড়ন এবং বিকৃতি যদি 3 প্রকারের হয়, তাহলে তাদের গুণাঙ্কও হবে 3 প্রকারের। তো এখন আমরা যদি ইয়ং এর গুণাঙ্ক দেখি, তাহলে ইয়ং এর গুণাঙ্ক y ইজ ইকুয়াল টু পীড়ন সমান হচ্ছে f বাই a, আর বিকৃতি সমান হলো l বাই l। তাহলে fl বাই al। আরো স্পষ্ট করে যদি আমরা লিখতে চাই, তাহলে mg l ডিভাইডেড বাই পাই r স্কয়ার l। তাহলে ইয়ং এর গুণাঙ্ক হিসাব করতে গেলে আমাদের এই রাশিগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এখানে যে সমস্যাগুলো আমাদের সামনে উপস্থাপন করা থাকবে, সেই প্রশ্নগুলোর মধ্য থেকে এই রাশিগুলো খুঁজে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমরা যদি, অর্থাৎ আমরা পদার্থবিজ্ঞানে অঙ্কের ক্ষেত্রে যেটা লিখে থাকি যে দেওয়া আছে, সেই দেওয়া আছের মধ্যে আমরা এই রাশিগুলো যদি খুঁজে বের করি, তাহলে সেই রাশিগুলো যখনই আমাদের সামনে আসবে, তখন এই সমীকরণটা আমরা আমাদের চোখে দেখতে পাবো। এই সমীকরণ ব্যবহার করে আমরা সেই অঙ্কটার সমাধান করব, সেটা অবজেক্টিভ প্রশ্নের মধ্যে হোক অথবা সৃজনশীল প্রশ্নের মধ্যে হোক না কেন। তো এই স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা আয়তন গুণাঙ্কের ক্ষেত্রেও হিসাব করতে পারি। তাহলে আয়তন গুণাঙ্কের ক্ষেত্রে আমাদের যে সমীকরণটা পাবো সেটা হচ্ছে যে k ইজ ইকুয়াল টু, আয়তন গুণাঙ্ককে আমরা k দ্বারা প্রকাশ করে থাকি। আয়তন গুণাঙ্ক k, এই k সমান, তাহলে আমাদের এখানে পরিবর্তনটা কোন জায়গায় আসছে, k is equal to f v বল আদি আয়তন ডিভাইডেড বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল a ইন্টু স্মল v। এই সমীকরণটা এসছে আসলে এখান থেকে, যে f বাই a ডিভাইডেড বাই স্মল v বাই ক্যাপিটাল V। তাহলে একই জিনিস, সেই পীড়ন বাই বিকৃতি, তাহলে এক্ষেত্রে আমরা f আদি আয়তন v, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি, এইগুলোর মাধ্যমে আমরা k এর মান হিসাব করতে পারি। তো এইভাবে আমরা বিভিন্ন গুণাঙ্কগুলো হিসাব করতে পারি। আমাদের এখানে আরেকটা আলোচ্য বিষয় ছিল, সেটা হচ্ছে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাতটা হচ্ছে যে কোনো একটা তারের, আমরা এখানে যে ইয়ং এর গুণাঙ্ক বা স্থিতিস্থাপকতায় যেটা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে কোনো একটা তারে যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেই দৈর্ঘ্য বৃদ্ধিটার মাধ্যমেই আমরা হচ্ছে বিকৃতি হিসাব করেছি। কিন্তু এইটা আমরা দেখিনি যে কোনো একটা তার, কোনো একটা তার এর আদি দৈর্ঘ্য L, তাহলে এই আদি দৈর্ঘ্য L এর যখন দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে, যখন দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে এই দৈর্ঘ্য বৃদ্ধি যখন পায়, তখন এই তারটার আয়তন ঠিক রাখার জন্য, এই তারটার আয়তন ঠিক রাখার জন্য অবশ্যই তার ব্যাস কমে যাবে। তাহলে ব্যাস যদি কমে যায়, তাহলে এই তারটার আকৃতিটা এরকম হতে পারে, আগেরটা নয়, এরকম ব্যাস কিছুটা কমে তার এই আকৃতি হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে এই তারটির দুই ধরনের বিকৃতি ঘটছে, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর বিকৃতি ঘটছে, আবার পার্শ্ব বরাবর তার বিকৃতি ঘটছে। বিজ্ঞানী পয়সন এই জিনিসটা লক্ষ্য করেছিলেন যে যখন কোনো তারের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, সাথে সাথে তার পার্শ্ব বিকৃতিও ঘটে।
এই পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হয় হচ্ছে পয়সনের অনুপাত। তাহলে আমরা পয়সনের অনুপাত বলতে পারি সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। পার্শ্ব বিকৃতি বা দৈর্ঘ্য বিকৃতি। এখন পার্শ্ব বিকৃতি কিসের মাধ্যমে হিসাব করব আমরা? ব্যাস অথবা ব্যাসার্ধের মাধ্যমে। তাহলে কোন একটা তারের আদি ব্যাস যদি ক্যাপিটাল ডি হয় আর ব্যাস হ্রাস পেয়ে যদি তার স্মল ডি হয়, আর দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি, তাহলে এই দুটার অনুপাত যদি তখন আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে আমরা পয়সনের অনুপাতটা পেতে পারি। তাহলে পয়সনের অনুপাত সিগমা ইজ ইকুয়াল টু পার্শ্ব বিকৃতি স্মল ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে এরকম আসে এল ডি ডিভাইডেড বাই ডিএল। এটা বিজ্ঞানীরা ব্যাখ্যার জন্য সাধারণত এটা একটা নেগেটিভ রাশি হিসাবে চিহ্নিত করা হয় ডিএল, কারণ পার্শ্ব বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হ্রাস পায়, একটা অপরটার বিপরীত হওয়ার কারণে এটাকে নেগেটিভ চিহ্ন দিয়ে ব্যবহার করা হয়। এই রাশিটা এইটার মাধ্যমে আমরা পয়সনের অনুপাতটাকে হিসাব করতে পারি। একইভাবে এটাকে আমরা ব্যাসার্ধের মাধ্যমেও হিসাব করে দেখাতে পারি। সেই ক্ষেত্রে ডি এর পরিবর্তে স্মল ডি এর পরিবর্তে আমরা দৈর্ঘ্যপ্রাপ্ত হ্রাসপ্রাপ্ত ব্যাসার্ধ এবং আদি অবস্থায় তার ব্যাসার্ধ কত ছিল সেটা ডি এর জায়গায় বসালে ব্যাসার্ধের মাধ্যমে আমরা এই সূত্রটা পেতে পারি। গতদিন আমরা একটা বিভব শক্তির হিসাব করেছিলাম। এখানে বিভব শক্তি বলতে যেটা বোঝানো হয় যে তোমার মানে কোনো একটা বিকৃত বস্তু যদি এমন অবস্থায় থাকে যে সেই বিকৃত বস্তুটাকে আমি গতদিন দেখানোর চেষ্টা করেছিলাম যে টেনে লম্বা করে যদি আমরা বস্তুটাকে, তাহলে সেই বস্তু আবার যে ধর্মের কারণে আগের অবস্থায় ফিরে আসে সেইটাকে বলা হয় তার স্থিতিস্থাপকতা। ঠিক একইভাবে যদি এই বস্তুটাকে আমরা টেনে লম্বা করি অথবা দেখানোর জন্য আমি এভাবে বলছি যে এরকম বাঁকা করি, যখন এই বস্তুটাকে বাঁকা করে কিছু সময় পরে আমি ছেড়ে দিচ্ছি, বস্তুটা আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে। আমরা জানি কোনো শক্তির ধ্বংস বা বিনাশ নেই বা সৃষ্টি করাও যায় না। তাহলে সেই ক্ষেত্রে আমি যে বলটা বা শক্তিটা প্রয়োগ করলাম সেই শক্তিটা এই কলমটার মধ্যে স্থিতিশক্তি বা বিভব শক্তি হিসাবে সঞ্চিত হলো। এই স্থিতিশক্তি বা বিভব শক্তির পরিমাণটা হিসাব করতে পারি আমরা এই যে বস্তুটা বিকৃতি হলো, এই বিকৃত বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হলো, সেই সঞ্চিত শক্তি দ্বারাই এই বিকৃত বস্তুর অর্জিত শক্তির পরিমাণটা হিসাব করা হয় এবং সেই শক্তিটাই অর্জন করবে আমি যেটা প্রয়োগ করলাম। তাহলে এই ক্ষেত্রে কোনো বিকৃত বস্তুর যদি এমন হয়, দৈর্ঘ্য বিকৃতির ক্ষেত্রে কোনো বস্তুর শক্তি যদি আমরা হিসাব করতে চাই, তাহলে বিকৃত বস্তুর বিভব শক্তি বা কৃতকাজ W তাহলে কত হবে? তাহলে ওই বস্তুটা বিকৃত হতে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হলো সেটাই হলো তার বিকৃত বস্তুর শক্তি। এইটা আমরা গতদিন সমীকরণটা দেখেছিলাম, হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই ওয়াই হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক, এ ক্ষেত্রফল, স্মল এল দৈর্ঘ্য বৃদ্ধি আর ক্যাপিটাল এল হচ্ছে আদি দৈর্ঘ্য।
এইটার মাধ্যমে আমরা দেখাতে পারি যে ওই বস্তু বিকৃত বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত হলো। তাহলে যে পরিমাণ শক্তি সঞ্চিত হবে সেটাই বস্তুর উপরে আরোপিত যে শক্তি, সেই শক্তি দ্বারা কৃত কাজ। তাহলে কৃত কাজই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে থাকে। এইটা আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এটাকে একক আয়তনে হিসাব করতে পারি, যে একক আয়তনে সঞ্চিত শক্তি। এটাকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি তাহলে ইউ ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি, অর্থাৎ আয়তন। তাহলে এখানে ডাব্লিউ বাই ভি বলতে আমরা যেটা বুঝি যে হাফ ওয়াই এ এল স্কয়ার ডিভাইডেড বাই এল, আর ভি ফর এ এল, যেহেতু ভি ইজ ইকুয়াল টু এ এল। তাহলে এই রাশিটা যেটা দাঁড়ায় ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ওয়াই এল স্কয়ার ডিভাইডেড বাই এল স্কয়ার। এইটাকে আমরা লিখতে পারি হাফ, এটা এল বাই এল, এটা সমান বিকৃতি, আর থাকছে যেটা সেটা হচ্ছে ওয়াই এল বাই এল, এটা হলো পীড়ন। মানে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। এই আলোচনাটা আমাদের গতদিনও ছিল, কিন্তু আমি আবার এটা নতুন করে সেইটা রিকল করার জন্য আলোচনা করলাম, যেহেতু গাণিতিক সমস্যার সমাধানের জন্য এই সমীকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই গাণিতিক এই সূত্রগুলো ব্যবহার কিভাবে করা হয়েছে সেগুলো আমি যে অ্যাটাচমেন্ট দেব সেই অ্যাটাচমেন্টের মধ্যে দেখানো আছে। তারপর আমি একটা উদাহরণ এখানে উপস্থাপন করছি। রাফলি আমি একটা অঙ্ক এখানে দেখছি আমরা, যে 2 মিটার দৈর্ঘ্য ও 1 মিলিমিটার স্কয়ার ক্ষেত্রফলের একটি তারের প্রান্তে 10 কেজি ভরের সমান ওজন ঝুলালে তারটির বিকৃতি কত হবে, এবং একক আয়তনে সঞ্চিত শক্তি নির্ণয় করা। তারটির ইয়ং এর গুণাঙ্ক y is equal to 2 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। এইটাকে যদি আমরা এখন সমাধান করতে চাই, খুব সাধারণ একটা সমস্যা আমি এখানে তুলে ধরেছি। এইটার যদি আমরা সমাধান করতে চাই তাহলে প্রথমে যে কাজটা করব আমরা, যে কি নির্ণয় করতে বলছে এবং কি দেওয়া আছে।
যখন কোনো গাণিতিক সমস্যা ফিজিক্সের বা যে কোনো গাণিতিক সমস্যা যখন আমাদের সামনে আসবে, তখন আমরা প্রথমেই দুইটা প্রশ্নের উত্তর দেব, যে কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে। এই দুইটা প্রশ্নের সমাধান হলেই আমাদের যে কোনো গাণিতিক সমস্যার সমাধান আমরা করতে পারবো, যে কি দেওয়া আছে আর কি নির্ণয় করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে? আদি দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এটা সমান হচ্ছে 2 মিটার। ক্ষেত্রফল A is equal to 1 millimeter square. 1 millimeter square means 1 into 10 to the power minus 4 meter square. সবগুলোকে আমরা SI এককে করে নেব। বল F is equal to 10 kg weight. That means 10 কেজি ভরের সমান ওজন। তাহলে এই 10 কেজি 10 into 9.8 98 নিউটন ঝুলানো হলে তারটির বিকৃতি কত হবে। আর একটা জিনিস সেটা দেওয়া আছে, y এর মান 2 into 10 to the power 11 নিউটন পার মিটার স্কয়ার। আমাদের এখন নির্ণয় করতে হবে বিকৃতি সমান কত। তাহলে বিকৃতি সমান হট, আরেকটা বের করতে বলেছে একক আয়তনের শক্তি। একক আয়তনে সঞ্চিত শক্তি U is equal to হট। এখন বিকৃতি বের করতে গেলে আমাদেরকে দৈর্ঘ্য বৃদ্ধি বের করতে হবে। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা ধরে নিই। তাহলে ধরি তারের দৈর্ঘ্য বৃদ্ধি স্মল এল। আমরা জানি তাহলে যে প্যারামিটারগুলো দেওয়া আছে সেইগুলোর মাধ্যমে যদি আমরা দৈর্ঘ্য বৃদ্ধি হিসাব করতে চাই, তাহলে আমাদের সূত্র হচ্ছে y is equal to FL by AL, sorry FL by AL। তাহলে এই সমীকরণ থেকে এখন আমরা স্মল এল বের করতে পারি, বা এটা is equal to FL divided by YA। এই সমীকরণটাতে এখন যদি আমরা মান বসাই, FL YA সবগুলোর মান দেওয়া আছে, এই মানটা যদি আমরা বসাই তাহলে আমরা দৈর্ঘ্য বৃদ্ধি হিসাব করে ফেলতে পারবো। এটা যখন আমাদের বের হয়ে যাবে L এর মান, তখন আমরা U এর যে সূত্র আছে, তাহলে আবার U is equal to half into পীড়ন into বিকৃতি। তাহলে হাফ পীড়ন F by A, বিকৃতি L by L। জাস্ট মানটা বসিয়ে দিলেই হিসাব হয়ে যাবে। তো খুব সহজেই আমরা এটা হিসাব করতে পারি। এখন মূল বিষয়টা হচ্ছে যে পদার্থবিজ্ঞান সম্পর্কে আমার ছাত্রছাত্রীদেরকে আমি বলতে চাই যে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন শিক্ষকের মাধ্যমে বা আমার মতো কারোর কাছ থেকেই তোমাদের ভিতরে একটা ভীতির সৃষ্টি হয়েছে বা ভীতির সৃষ্টি হয়। কারণ আমরা আমাদের কর্তৃত্বের জন্য বা আমরা আমাদের নিজের উচ্চতা বোঝানোর জন্য এমনভাবে ফিজিক্সকে তোমাদের সামনে উপস্থাপন করি যে তোমাদের একটা ভীতির সৃষ্টি হয়ে যায়। আসলে পদার্থবিজ্ঞান কঠিন কোনো সাবজেক্ট বা বিষয় নয়। পদার্থবিজ্ঞান আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে এমনভাবে জড়িয়ে আছে, যেমন আমরা প্রতি নিঃশ্বাসের সঙ্গেই আমরা ফিজিক্স গ্রহণ করছি, বর্জন করছি। সেইভাবে আমরা যদি ভাবতে পারি, আমাদের প্রত্যেকটা কর্মক্ষেত্রে প্রত্যেকটা প্রযুক্তির সঙ্গে আজকে ফিজিক্স জড়িয়ে আছে। তাই বর্তমান বিশ্ব ফিজিক্সের উপরেই নির্ভরশীল, এবং যে বিপ্লবটা ঘটেছে বর্তমানে প্রযুক্তির যে বিপ্লব, সেই বিপ্লবের
মূল চালিকা শক্তি হচ্ছে পদার্থবিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানের যে গবেষণা সেইগুলো। তাহলে সেই ক্ষেত্রে এত কঠিন বিষয়ের উপরে এত বড় আন্দোলন বা এত বড় বিপ্লব তো সম্ভব না। সেই জন্য আমি তোমাদেরকে বলছি আমার ছাত্রদের উদ্দেশ্যে, পদার্থবিজ্ঞান কখনোই কঠিন কোনো বিষয় নয়। পদার্থবিজ্ঞান আমাদের বিজ্ঞান, আমাদের জীবনের বিজ্ঞান, আমাদের সাথে চলার চালিকা শক্তির বিজ্ঞান, সেইভাবে আমরা মনে করি। এবং আজকে যে সমস্যাটুকু আলোচনা করা হলো সেইগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং এর অ্যাটাচমেন্ট ফাইলটা আমি দিয়ে দিচ্ছি, সেটা সেখান থেকে নিয়ে তোমাদের ওই নৈর্ব্যক্তিক প্রশ্ন অর্থাৎ অবজেক্টিভগুলো একটু আলোচনা, প্রশ্নগুলো পড়বে এবং সাথে সাথে এখানে কতগুলো সূত্র ব্যবহৃত হয়েছে এই চ্যাপ্টারে, কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে, কিভাবে নমুনা এই অনুধাবনমূলক প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে তারও একটা নমুনা আমি দিয়ে দিচ্ছি। সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করো। আর যে কথা বলতে হয় যে বাসায় থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।